ম্যাপ বিছিয়ে জায়গাগুলো নির্বাচন করা হলো, কিন্তু এই সব জঙ্গলে থাকতে হলে বন দফতরের সাহায্য দরকার। বুকিং করা সম্ভব যদি বাংলো খালি থাকে। অর্জুনের মনে পড়ল জলপাইগুড়ির দফতরের এক বড় কর্তা কলকাতার হেড অফিসে আরও উঁচুতে উঠে এসেছেন। ভদ্রলোকের সঙ্গে তার ভালো পরিচয় ছিল। ওকে বললে এখান থেকেই ব্যবস্থা করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কালকের দিনটা এখানে থাকা দরকার। ম্যালকমের ইচ্ছে ছিল আগামীকালই রওনা হওয়ার, এবং সেটা প্লেনেই যেতে চান, সময় নষ্ট করতে চাইছেন না। কিন্তু এইসব অনুমতি জোগাড় করে সকাল 11:30টার প্লেন ধরা যাবে না। আবার পরশুদিন কলকাতা থেকে বাগডোগরা যাওয়ার কোনো ফ্লাইট নেই। ঠিক হলো আগামীকাল যদি অনুমতি জোগাড় হয়ে যায় তাহলে ওরা দার্জিলিং মেল ধরবেন। তখনই হোটেলকে বলে দেওয়া হলো 3টে এসি ফার্স্ট ক্লাসের টিকিটের ব্যবস্থা করতে। এখন উত্তরবঙ্গে যাওয়ার ভিড় নেই। এসি ফার্স্ট ক্লাস তো মহামূল্যবান বলে চাহিদা কম। যেন সমস্ত সমস্যার সমাধান করে দিলেন এমন ভঙ্গিতে মেজর পকেট থেকে একটা চ্যাপ্টা স্টিলের পাত্র বের করে গলায় এক ঢোক মদ ঢাললেন। আনন্দ। অর্জুন বলল, আপনারা বিশ্রাম নিন, আমি চলি। ম্যালকম বললেন, তার আগে দুটো কাজের কথা বলি। ওই প্রফেসর ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলা যায়? আমি খুব ইন্টারেস্টেড। আমি যে ফ্ল্যাটে উঠেছি তার পাশের ফ্ল্যাটে উনি থাকেন, কিন্তু ওকে এখানে আসতে বললে আসবেন কি না বলতে পারছি না। ম্যালকম মাথা নাড়লেন। নো, ওকে কেন আসতে বলবে? আমরা যাব। মেজর, তুমি ঠিকানাটাই কিভাবে পৌঁছবো নোট করে নাও। মেজর বুক পকেট থেকে একটা নোটবুক বের করলেন। মনে হচ্ছে এটা তোমার ব্যাপার, তাই আমি কোনো প্রশ্ন করছি না। বলো অর্জুন। ঠিকানাটা বলে দিল অর্জুন। আমরা যদি সকাল 9টায় যাই? ম্যালকম জিজ্ঞেস করেই বললেন। অবশ্য ওই সময় ওর যদি অন্য কোনো কাজ থাকে তাহলে তুমি এখানে ফোন করে জানিয়ে দিও। ঠিক আছে, আমি মিস্টার দত্তের সঙ্গে কথা বলছি। অর্জুন উঠে দাঁড়ালো। এবার দ্বিতীয় কথা। আমি জানি তোমাকে উপযুক্ত সম্মান দক্ষিণা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই যে তুমি কলকাতায় আছো, এর জন্যে তোমার সময় এবং টাকা দুটোই খরচ হচ্ছে। আমরা যদি 15-20 দিন জঙ্গলে থাকি তাহলে সেই সময়টাও তুমি আমাদের জন্য খরচ করবে। তাই আমার প্রস্তাব, আজ থেকে শেষ দিন পর্যন্ত তুমি সম্মান দক্ষিণা হিসেবে দৈনিক $100 করে নেবে। ওকে? ম্যালকম বললেন। দেখুন, আমি মিস্টার মেজরকে শ্রদ্ধা করি। উনি ডেকেছেন, চলে এসেছি। এর জন্যে টাকা পয়সা বা সময়ের কথা আমি চিন্তা করিনি। আমি হাত তুলে অর্জুনকে থামিয়ে দিলেন মেজর। আই এম অনার্ড, কিন্তু তুমি তো তোমার প্রফেশনাল কাজের জন্যে পারিশ্রমিক নিশ্চয়ই নিচ্ছ, না হলে চলবে কি করে? আমি তোমাকে আদেশ করছি এটাকে প্রফেশন হিসেবে নিতে, আর কোনো কথা নয়। অর্জুন হেসে ফেলল। রাত হয়ে গিয়েছিল। লবিতে নেমে এসে অর্জুন দেখল জুলিয়া একা দাঁড়িয়ে আছেন। ওকে দেখে হাসলেন। অর্জুন জিজ্ঞেস করল, কোথাও বেড়াতে যাননি? একটু বাদে হোটেল থেকে সাইট সিইংয়ে নিয়ে যাবে, ক্যালকাটা স্ট্রিটস বাই সাইট। কিন্তু আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছি। জুলিয়া ম্লান হাসলেন। কী রকম? আমার প্ল্যান ছিল আগামীকাল দার্জিলিংয়ে যাওয়ার, কিন্তু এরা বলছেন কালকের ফ্লাইট ফুল, মাত্র একটাই নাকি ফ্লাইট। পরশু সেটাও নেই। আপনি আগামীকাল ট্রেনে যেতে পারেন। ট্রেনে? ভদ্রমহিলার কপালে ভাঁজ পড়ল। আমরাও কালকে ট্রেনে যাচ্ছি নর্থ বেঙ্গল। হোটেল থেকেই রিজার্ভেশন পেয়ে যাব, অসুবিধে হবে না আপনার। তোমরা মানে? আমি, মেজর আর মিস্টার স্মিথ। ও, তাহলে তো আমিও যেতে পারি। তুমি তো এই শহরের ইয়ংম্যান।
তুমি যখন ভরসা দিচ্ছ তখন যাওয়াতে কোনো চিন্তা নেই। জুলিয়া হাসলেন। না ম্যাডাম, আমি এই শহরের কেউ নই। আমার বাড়ি নর্থ বেঙ্গলে। তাই? জায়গাটি দার্জিলিংয়ের খুব কাছে? না, তবে দূরেও নয়। তোমার সঙ্গীরাও কি দার্জিলিংয়ে যাচ্ছেন? না, ওরা যাচ্ছেন পাখি দেখতে। কথাটা বলে অর্জুন লক্ষ্য করল জুলিয়ার চোখ বড় হয়ে গেছে। সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলো বাইরে। রাত্রের খাওয়া বাইরে সেরে ফ্ল্যাটে ঢুকল অর্জুন। এখন রাত 9:30। এমন কিছু বেলা নয়, কিন্তু এ সময় তাপস দত্তকে বিরক্ত করাটাও অনুচিত কাজ হবে। দরজা বন্ধ করে আর একবার স্নান করল সে। যদিও কলকাতায় এখন গরম তেমন নেই, তবু স্নান করতে বেশ আরাম লাগল। পোশাক পাল্টে সে যখন টিভিটা খুলতে যাচ্ছে তখন বেল বাজল। তার কাছে কারো আসার কথা নয়। দরজা খুলতেই দেখল শ্রেয়া দাঁড়িয়ে আছে একটু দূরে। বাবা বললেন আপনার রাতের খাওয়া হয়ে গিয়েছে কিনা জানতে। ওহো, অনেক ধন্যবাদ। হয়ে গেছে, আমি খেয়েই এসেছি। ঠিক আছে। শ্রেয়া চলে যাচ্ছিল, কিন্তু অর্জুন তাকে থামালো। আপনার বাবা এখনো জেগে আছেন? হ্যাঁ, উনি এখনো ডিনার করেননি। একটু কথা বলা যাবে? নিশ্চয়ই, আসুন। তাপসবাবু বই পড়ছিলেন। তাকে দেখে বললেন, আসুন আসুন। বাবা, ওর খাওয়া হয়ে গেছে, উনি কথা বলতে এসেছেন। ও হ্যাঁ, কি ব্যাপার ভাই? অর্জুন সমস্ত ব্যাপারটা পরিষ্কার করে বলল। শুনেই ভদ্রলোক উত্তেজিত। দেখো মা, পৃথিবীতে এরকম মানুষের অভাব নেই যারা অনুসন্ধানের জন্যে ব্যাকুল হন। লোকে বলবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, কিন্তু এটা না করলে তো সভ্যতা এক জায়গাতেই থমকে থাকতো। পাখি নিয়ে তো এদেশেও গবেষণা হয়েছে। সেলিম আলীর নাম নিশ্চয়ই শুনেছ। উনি নর্থ বেঙ্গলে যাচ্ছেন। এ সময় তো ওখানকার জঙ্গলে প্রচুর পাখি আসে। হ্যাঁ, ম্যালকম সাহেব আপনার সঙ্গে আলাপ করতে চান কাল সকালে। আমার সঙ্গে? কিন্তু আমি তো পাখির ব্যাপারে কিছুই জানি না। আপনি পাতার খোঁজ খবর রাখেন, আর পাখি তো পাতার ওপর বসে, একটি বিশেষ গাছের পাতায় বসে না। হ্যাঁ, আপনার এই কথা ওকে বলাই উনি আগ্রহ প্রকাশ করলেন। বেশ তো, আমি সাধারণত বাড়ি থেকে কম বের হই। কাল বেরুবো না। অর্জুন বিদায় নিয়ে চলে এলো। ঠিক সকাল 9টায় ওরা চলে এলেন। অর্জুন তার আগেই তৈরি হয়ে গিয়েছিল। ইতিমধ্যে তাপসবাবুর কাজের লোক তাকে চা এবং বিস্কুট পৌঁছে দিয়েছে। ঘরে ঢুকে মেজর বললেন, চমৎকার ফ্ল্যাট। কে থাকেন এখানে? এখন আমি একা। অনেক ঘর দেখছি, বলবে তো? এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে আসতাম, হোটেলের পয়সাটা বেঁচে যেত। মেজর গলা তুলে বললেন, এয়ার কন্ডিশন নয়, আপনার অসুবিধে হতো। অসুবিধে? আমি কি এস্কিমো? হ্যাঁ, মরুভূমির কড়া রোদে যখন র্যাটল স্নেক খুঁজে বেরিয়েছি তখন কোথায় ছিলাম? সেখানে তোমার তাজ বেঙ্গল ছিল। আমাকে এয়ার কন্ডিশন দেখিও না হে। তা তিনি কোথায়? কথাগুলো হচ্ছিল বাংলায়, যা ম্যালকম সাহেবের কাছে দুর্বোধ্য। এই সময় বেল বাজল। অর্জুন এগিয়ে গিয়ে বলল, আসুন আসুন। তাপসবাবু একা আসেননি, শ্রেয়াও সঙ্গে এসেছে। পরিচয় পর্ব শেষ হওয়ার পর ম্যালকম সাহেব সরাসরি প্রসঙ্গে চলে এলেন। আপনি কি এমন গাছের পাতা দেখেছেন যার ওপর পাখি বসে না? হ্যাঁ, দেখেছি। মেজর দাড়িতে আঙুল বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, কি করে বুঝলেন? মানে, ধরুন আমি দেখছি দুটো গাছ পাশাপাশি রয়েছে, একটা বট, অন্যটি কৃষ্ণচূড়া। পাখিরা উড়ে উড়ে এসে বট গাছেই বসছে। 3-4 ঘন্টার মধ্যেও
কেউ কৃষ্ণচূড়ায় গিয়ে বসল না। এটা দেখে কি আপনি সিদ্ধান্তে আসবেন যে কৃষ্ণচূড়ার পাতায় পাখি বসে না? তাপসবাবু হাসলেন। আপনি সঠিক প্রশ্ন করেছেন। আমি 3-4 ঘন্টা নয়, পরপর 3 দিন দেখেছি। যেখানে গাছগুলো ছিল সেখানে অন্য কোনো গাছের অস্তিত্ব ছিল না। 3 দিন ধরে ওই গাছের পাতায় কোনো পাখি এসে বসেনি। অথচ ওই জঙ্গলে পাখির অভাব ছিল না। ওই জঙ্গলের যিনি রেঞ্জার, তার একটি পোষা টিয়া পাখি ছিল। স্বভাব ছিল গুন্ডা টাইপের। যা দেবেন ঠোঁট দিয়ে তুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। আমি একটা বট পাতা দিয়েছি, পেয়ারা পাতা দিয়ে দেখেছি, সে ঠোঁটে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। যেই ওই বিশেষ গাছের পাতা খাঁচার সামনে ধরেছি, অমনি সে মুখ বাড়িয়েও ঝট করে সরে গেছে। ছেঁড়া তো দূরের কথা, ঠোঁট পর্যন্ত ছোঁয়নি। ম্যালকম বললেন, ইন্টারেস্টিং। গাছটার নাম কি? আমি এই গাছের রেফারেন্স বইতে পাইনি। সরকারকে জানিয়েছিলাম, তারা কোনো নামকরণ করেছেন কি না তা বলতে পারবো না। ওই গাছের পাতার চেহারা কী রকম? অনেকটা ছাতিম পাতার মতো, তবে ঈষৎ কালচে। ঠিক কোন এলাকায় দেখেছেন? নীলপাড়া ফরেস্টে। মেজর বললেন, নীলপাড়া? আহা, মনে আসছে অথচ আসছে না। অর্জুন বলল, ভুটান বর্ডারে। ম্যালকম বললেন, অর্জুন, আমরা ওখানে যাব। মেজর বললেন, আমরা কোনো বাগানে বেড়াতে যাচ্ছি না যে গিয়েই ওই গাছের দেখা পাব। আর জঙ্গলটা খুব ঘন। মিস্টার দত্ত যদি সঙ্গে যেতেন তাহলে সুবিধে হতো। অবশ্য ওকে আমরা... কথা শেষ না করে তাকালেন মেজর। আপনারা পাখির সন্ধানে যাচ্ছিলেন শুনেই আমার লোভ হচ্ছিল, কিন্তু মেয়ে আমাকে ছাড়তে চায় না আজকাল, তাপসবাবু বললেন। মেজর শ্রেয়াকে দেখলেন একটু, তারপর জিজ্ঞেস করলেন, তুমি যদি সঙ্গে থাকো তাহলে কি তোমার বাবা যেতে পারেন? কবে? আমরা আজই যাচ্ছি। আজ সম্ভব নয়, 2 দিন বাদে আমার একটা পরীক্ষা আছে। বেশ তো, 2 দিন বাদেই তোমরা রওনা হও। তোমার মা? তাপসবাবু উত্তরটা দিলেন, শ্রেয়ার মা নেই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মারা গিয়েছেন। কোনো কোনো দিন আসে যেদিন সব কাজ ঠিকঠাক হয়। দফতরের বড় কর্তা খুশি হয়ে অনুমতি দিলেন, যে কোনো বাংলোয় ওদের ব্যবস্থা হবে। তবে সুবিধের জন্যে অন্তত 2 দিন আগে বন বিভাগকে জানিয়ে দিতে হবে কবে থেকে কোন বাংলোতে তারা যেতে চাইছে। ম্যালকম সাহেব তাপস দত্ত এবং শ্রেয়ার জন্যে টিকিট কেটে অর্জুনকে দিলেন পৌঁছে দেওয়ার জন্য। ওরা যেদিন রওনা হবেন সেদিন জলপাইগুড়িতে অর্জুনের বাড়িতে টেলিফোন করে জেনে নেবেন শিলিগুড়ি থেকে কোথায় ওদের যেতে হবে। অর্জুন মাকে জানিয়ে রাখবে। শ্রেয়াদের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন যখন শিয়ালদা স্টেশনে পৌঁছল তখন সন্ধে 6:30। প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। প্রতিটি কামরার সামনে বেশ ভিড়। অর্জুন এসি ফার্স্ট ক্লাসের সামনে চলে এসে কাউকে দেখতে পেল না। দরজার পাশে যাত্রীদের যে তালিকা সাঁটা আছে তাতে ম্যালকম, মেজর এবং নিজের নাম দেখতে পেল সে। 3 জনই এক কুপেতে, চতুর্থটি খালি। তাজবেঙ্গল থেকে শিয়ালদায় আসতে বেশি সময় লাগার কথা না। সে মেজরকে বলেছিল একটু তাড়াতাড়ি বেরুতে। টিকিট ম্যালকমের কাছে, তাই আগেভাগেই ওঠার চেষ্টা করল না সে। 7:15 অর্জুন একটু এগিয়ে গেল প্ল্যাটফর্মে ঢোকার গেটের দিকে। আর তখনই সে লোকটাকে দেখতে পেল। একটা ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে হনহন করে হাঁটছে। হ্যাঁ, এই সেই লোক যাকে সে চিড়িয়াখানায় ঝগড়া করতে দেখেছিল। লোকটা চালসায় যাচ্ছে কোনো গোপন জিনিস নিয়ে।
অর্জুনের পাশ কাটিয়ে ইঞ্জিনের দিকে ও এগিয়ে গেল। গতকাল উত্তেজিত থাকায় বোধহয় অর্জুনের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। অর্জুন পেছন ফিরল। এসি ফার্স্ট ক্লাস ছাড়িয়ে একটা স্লিপার ক্লাসের সামনে পৌঁছে লোকটা সামনে দাঁড়িয়ে থাকা চেকারকে কিছু বলল। ভদ্রলোক লিস্ট দেখে উত্তরটা দিতেই লোকটা মাথা নেড়ে উঠে গেল কামরায়। টাকার পরিমাণ কম হওয়ায় লোকটি কোনো নিষিদ্ধ জিনিস পৌঁছে দিতে রাজি হচ্ছিল না। ও যখন এই ট্রেনেই যাচ্ছে তখন বোঝাই যায় সঙ্গে নিষিদ্ধ জিনিস আছে। এখন তার কি করা উচিত? যেহেতু এই ব্যাপারটা তার এখতিয়ারে পড়ে না, তাই ফিরে যাওয়া উচিত, না পুলিশকে ডেকে যা অনুমান করছে তাই বলে দেওয়া উচিত? কিন্তু দ্বিতীয়টা করার পরও যদি দেখা যায় লোকটির সঙ্গে কোনো নিষিদ্ধ জিনিস নেই, তাহলে তার কি হাল হবে? অর্জুন ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়তে। সে দৌড়ল ব্যাগ হাতে। মেজররা ভেতরে আছেন কিনা বোঝা যাচ্ছে না। অর্জুন উঠল। চেকার তার টিকিট দেখতে চাইলে কূপের নম্বর বলে সে জানতে চাইল তার সহযাত্রীরা এসেছেন কিনা। জানা গেল তখনও ওরা আসেননি। অর্জুন ফাঁপড়ে পড়ল। তার কাছে টিকিট নেই। লিস্টে নাম থাকা সত্ত্বেও টিকিট ছাড়া টিকিট চেকার নিশ্চয়ই তাকে যেতে দেবে না। আর দিলেও মেজরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাও তো কাম্য নয়। সে দরজায় দাঁড়িয়ে যতটা দূর সম্ভব দেখার চেষ্টা করল। প্ল্যাটফর্মে লোক গিজগিজ করছে, কিন্তু মেজর বা ম্যালকম কোথাও নেই। এখন তাজবেঙ্গলে টেলিফোন করে খবর নেওয়ার সময়ও নেই। অর্জুন তার ব্যাগ নিয়ে যখন ট্রেন থেকে নেমে আসছে, টাই পরা একটি স্মার্ট ছেলে এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনি কি এই ট্রেনে ট্রাভেল করছেন? কেন? আমি চেকারকে জিজ্ঞেস করে জানলাম আপনি কো প্যাসেঞ্জারদের খোঁজ করছিলেন। আই এম সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওরা আপনাকে জানাতে বলেছেন যে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ওরা এই ট্রেনে উঠবেন। দে হ্যাভ গন টু মাদার্স টেম্পল, ইউ নো। ছেলেটির কথা বলার মধ্যেই ট্রেনটা দুলে উঠল। চিৎকার চেঁচামেচির মধ্যে ছেলেটি হাত নেড়ে তাকে উঠে যেতে বলায় অর্জুন উঠল। ছেলেটি কে? কেন দেরি করে এসেছে? মেজররাই কি ওকে পাঠিয়েছে? এইসব প্রশ্নের কোনো সুযোগ থাকল না। ট্রেন চলছে। অর্জুন টিটিকে সমস্যার কথা বলল। ভদ্রলোক জানালেন এভাবে যাওয়া বেআইনি। দক্ষিণেশ্বর পর্যন্ত তিনি অন্য কূপেগুলোর টিকিট পরীক্ষা করবেন। ওখানে থামার পর যদি অর্জুনের কাছে টিকিট দেখতে না পান তাহলে ব্যবস্থা নেবেন। আর এক ঝামেলায় পড়া গেল। দক্ষিণেশ্বরে যদি মেজররা না থাকেন তাহলে ভদ্রলোককে এড়িয়ে তাকে প্ল্যাটফর্মে নেমে যেতে হবে। ব্যাপারটা অন্যায়, কিন্তু এ অন্যায়টা সে করতে চায়নি। ওই ছেলেটা প্রায় শেষ মুহূর্তে এসে খবর দিল বলে অর্জুন ঠিক করল তেমন হলে দক্ষিণেশ্বর পর্যন্ত এসি ফার্স্ট ক্লাসের যা ভাড়া হয় তাই দিয়ে নেমে যাবে। তার কাছে যে টাকা আছে তাতে নিশ্চয় হয়ে যাবে। দক্ষিণেশ্বর চলে আসতেই অর্জুন দরজায় গিয়ে দাঁড়ালো। দুটো কুলির মাথায় ঢাউস ঢাউস সুটকেস এবং তার হ্যান্ডেলে ঝোলা প্লেনের লাগেজ ট্যাগ দেখে প্রাণ জুড়িয়ে গেল অর্জুনের। টিকিট চেকার কুলিদের বাধা দিলেন। আগে টিকিট দেখাতে হবে, তারপর ঢুকতে দেবেন। সেই সময় সুটকেসের আড়াল থেকে মেজরের বাসখাঁই গলা ভেসে এলো। হোয়াই, আমরা বোনাফাইড প্যাসেঞ্জার। হ্যাঁ, সেটা টিকিট দেখলে নিশ্চিত হই। ট্রেন ছাড়লো বলে এখানে 1 মিনিটও দাঁড়ায় না। উঠে পড়ার পর লোকে বলে ভুল করেছে, সেকেন্ড ক্লাসের দরজা বলে ভেবেছে। মাঝখানে বর্ধমানের আগে কোনো স্টেশন নেই, আরামে চলে যায়। মেজরের হাতটা এগিয়ে এলো কুলির গলার পাশ দিয়ে।
তাতে টিকিটটা ধরা আছে। সেটা দেখে কুপে নম্বর বলে দিতেই কুলি ছুটে গেল। মালপত্র নামিয়ে একটা 50 টাকার নোট হাতিয়ে সে যখন নেমে গেল, তখন দার্জিলিং মেল প্ল্যাটফর্ম ছাড়ছে। ম্যালকম বললেন, হাই, আর ইউ অল রাইট? অর্জুন মাথা নাড়ল। তারপর মেজরকে বলল, আপনারা যে দক্ষিণেশ্বর থেকে উঠবেন সেটা আগে জানাবেন তো। ট্রেন ছাড়ার 1 মিনিট আগে একটা ছেলে এসে না জানালে আমি তো ফিরেই যাচ্ছিলাম, এত টেনশন হচ্ছিল। হোয়াট? চিৎকার করলেন মেজর। 1 মিনিট আগে মানে? আমরা ছেলেটাকে বলেছি ঠিক 3:30 সময়। বেটা গুবড়ে পোকা আর শোলা, কোনো রেসপন্সিবিলিটি নেই। ওহো, আমি এই ভয়টাই পেয়েছিলাম। ম্যালকম বললেন, আমরা তো আমাদের জায়গায় গিয়ে কথা বলতে পারি। কূপে ঢুকে চারপাশে তাকিয়ে ম্যালকম বললেন, গুড। মেজর অর্জুনের হাত ধরলেন। আই এম সরি ব্রাদার, হঠাৎ মনে হয়েছিল কলকাতায় এসে মায়ের সঙ্গে দেখা না করে চলে যাব। সন্তান হয়ে তো কোনো কর্তব্যই পালন করি না। ম্যালকমকে বলতে ও রাজি হয়ে গেল। হোটেল থেকেই গাড়ি নিয়ে সোজা চলে গেলাম মায়ের বাড়ি। কিন্তু যাওয়ার আগে ব্যবস্থা করে গেলাম যাতে তুমি এই খবরটা ঠিক সময় পেয়ে যাও। অথচ দেখো। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার মা কি দক্ষিণেশ্বরে থাকেন? আমার মা? ও নো নো, উনি সমস্ত পৃথিবীর মা। স্বয়ং রামকৃষ্ণদেব এই মায়ের কাছে ছিলেন। অর্জুন হেসে ফেলল। আপনি যে এত কালী ভক্ত তা জানতাম না তো। সেটাকে আমি নিজেই জানতাম, হঠাৎ ইচ্ছেটা হলো। এই যেমন রোমে গিয়ে মনে হলো একবার ভ্যাটিকান থেকে ঘুরে আসি। মক্কায় গিয়ে মসজিদে যাব না, তা কি হয়? মেজর হাত নাড়লেন। ম্যালকমকে জিজ্ঞেস করলো অর্জুন, আপনার কেমন লাগলো? গুড, মাথা নাড়ল ম্যালকম। কিন্তু হোটেল থেকে পৌঁছতে এত সময় লাগলো? রাস্তায় এত বিশৃঙ্খলা, এত ট্রাফিক, লোকজন নিয়ম মানে না। কিছু মনে করো না, আমার পক্ষে তোমাদের এই কলকাতাকে মেনে নেওয়া খুব শক্ত ব্যাপার। অস্বীকার করার কোনো কারণ নেই। ওরা সবাই গুছিয়ে বসল। মেজর ইতিমধ্যে বোতল খুলে 2 পেগ গলায় ঢেলে নিলেন। ম্যালকম জিজ্ঞেস করলেন, আমরা ঠিক কোন সময় পৌঁছচ্ছি? সকাল 9টার মধ্যে, অর্জুন বলল, যদি ভাগ্য ভালো থাকে। তার মানে? বেশিরভাগ দিনে ট্রেন দেরিতে পৌঁছই। কেন? মেজর বললেন, এসব প্রশ্ন ইন্ডিয়ায় এসে করো না ম্যালকম। ওয়েল, এখান থেকে আমরা প্রথমে গরুমারা ফরেস্টে যাব, তাই তো? ম্যালকম জিজ্ঞেস করলেন। হ্যাঁ। এই রেঞ্জের সবচেয়ে ঘন জঙ্গল এখানে? সম্ভবত বক্সা অঞ্চলে, কাছাকাছি শহর আলিপুরদুয়ার। তোমার কোনো ধারণা আছে এদিকের জঙ্গল সম্বন্ধে? ম্যালকম জিজ্ঞেস করতেই মেজর একটু রেগে গেলেন। তোমায় আমি কি বলেছি? ও জলপাইগুড়িতে জন্মেছে। এসব জঙ্গল ওর একেবারে নখদর্পণে। তুমি যা যা জানতে চাও জিজ্ঞেস করো। অর্জুন বলল, দেখুন, আমার জ্ঞান খুব ভাষা ভাষা, তবে জঙ্গল নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকেন তাদের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। ধন্যবাদ। আমি শুধু জানতে চাইছি এদিকের জঙ্গলে কি ধরনের গাছ পাওয়া যায়? শুনেছি 540 রকমের গাছ নর্থ বেঙ্গলে আছে। প্রধান গাছ শাল, শিশু ও গামার। এগুলো সব বড় লম্বা গাছ। অর্জুন বলা মাত্র মেজর গাছগুলোর নাম তর্জমা করে দিলেন। উদ্ভিদবিদ্যা সম্বন্ধে মেজরের যে আগ্রহ ছিল তা জানত না অর্জুন। সেটা বলতেই হো হো শব্দে হেসে উঠলেন মেজর। তুমি বোধহয় জানো না, ইংরেজিতে শাল বা শিশু গাছকে শাল এবং শিশুই বলা হয়ে থাকে। আমি ওকে বটানি গন্ধমাকা শব্দ বললাম, যার কোনো মানে নেই, এবং ও সেটা ধরতে পারেনি। ম্যালকম এ নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। হঠাৎ তিনি ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে বললেন,
আমি যা তথ্য পেয়েছি তা হলো, আমরা যে অঞ্চলে যাচ্ছি সেখানে 500 থেকে 600 প্রজাতির পাখি দেখা যায়। সঠিক সংখ্যাটা পাইনি। অর্জুন বলল, প্রাকৃতিক কারণে পাখির থাকা বা না থাকা নির্ভর করে। মেজর মাথা নাড়লেন। বুঝিয়ে বলো ভাই। অর্জুন বলল, ম্যালকম সাহেবের সামনে আমার স্পর্ধা নেই পাখি নিয়ে কথা বলার। ম্যালকম হাত নাড়লেন। নো নো, গো অ্যাহেড, শোনা যাক। আমার মনে হয় যেসব জঙ্গলে ফুল ফল শেকড় পাতা থেকে পাখিরা খাবার জোগাড় করতে পারে সেখানে তাদের ভিড় বেশি হয়। তাছাড়া ভেজা মাটির জঙ্গল হলে কেঁচো প্রজাপতি পোকামাকড় থাকবেই, এবং তারাও পাখিদের খাদ্য হবে, ফলে পাখিরা তো আসবেই। ঠিক একই কথা বললেন গরুমারা ফরেস্টের রেঞ্জার। সকালে নিউ জলপাইগুড়িতে নেমে গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি বাইপাস হয়ে ময়নাগুড়ি লাটাগুড়ির ওপর দিয়ে ওরা গরুমারা ফরেস্ট বাংলোয় পৌঁছেছিল। বড় কর্তার আদেশনামা দেখানো মাত্রই জায়গা পাওয়া গেল, কিন্তু ওরা 3 জন বলে একটু সমস্যা হলো। বাংলোর বাকি ঘর দুটোই ট্যুরিস্ট আছে, ওদের জন্যে একটির বেশি ঘর পাওয়া যাচ্ছে না। মেজর বললেন, নো প্রবলেম, রাত আসতে অনেক দেরি, ততক্ষণ তো কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন থেকেই রাতের সমস্যা নিয়ে ভাবতে রাজি নই। ম্যালকম রেঞ্জারকে জিজ্ঞেস করলেন, আপনার এই জঙ্গলে পাখির সংখ্যা কী রকম? সেটা তো কাউন্ট করা সম্ভব নয়। আমরা গন্ডার বাইসন বাঘ কাউন্ট করে বলতে পারি, কিন্তু পাখি গোনা সম্ভব নয়। কোন কোন জাতের পাখি এই অঞ্চলে আছে তা শুনেছি। কথাগুলো হচ্ছিল বাংলোর সামনে লনের প্রান্তে দাঁড়িয়ে। একটু নিচ থেকে শুরু হয়েছে বিশাল গুল্মক্ষেত্র। একটি জায়গায় মাটিতে নুন মিশিয়ে রাখা হয়েছে পশুদের জন্য। এখানে বড় বড় গাছ রয়েছে বেশ দূরে। পাখি উড়ছে আকাশে। দুপাশে জঙ্গল, সামনের গুল্মক্ষেত্র স্থির হয়ে রয়েছে। মেজর জিজ্ঞেস করলেন, এখানে বড় গাছ নেই কেন? রেঞ্জার বললেন, এর বেশিরভাগ জায়গায় জল ঢাকা আর মূর্তি নদীর প্লাবনভূমি, তাই উলু আর নলখাগড়ায় ঢাকা আছে এই অঞ্চলটা। মজার কথা কি জানেন, বাইসন থেকে শুরু করে গন্ডার হাতি গৌর বাঘ শুয়োর আর হরিণের দল এই অঞ্চলটাকে খুব পছন্দ করে। ম্যালকম সাহেব আবার পাখির কথা তুললেন। রেঞ্জার বললেন, এসব অঞ্চলে পাখির ভিড় জমে সাধারণত 1000 থেকে 3500 ফুট উচ্চতার জঙ্গলে। আমি আপনাদের বলবো বক্সা জঙ্গলে যেতে। ওখানে এক ধরনের পাখি দেখবেন যার নাম নীলপরি। যখন ওড়ে তখন তার রঙের ছটায় যে কেউ মুগ্ধ হবে। নীলপরি? অর্জুন জিজ্ঞেস করল। পাখির এমন নাম সে কখনো শোনেনি। রেঞ্জার হাসলেন। হ্যাঁ, নামকরণ করেছিলেন রবীন্দ্র অনুরাগী অমল হোম। মেজর ম্যালকমকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তুমি নীলপরি পাখি দেখেছ? নো, নেভার। অন্য কোনো নাম আছে? রেঞ্জার জবাব দিলেন, হ্যাঁ আছে, ফেয়ারি ব্লু বার্ড। লাফিয়ে উঠলেন ম্যালকম। ইয়েস, আমি শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এই ফেয়ারি ব্লু বার্ড আর স্কারলেট মিনিভেটের কথা বইতে পড়েছি। রেঞ্জার মাথা নাড়লেন। ওই স্কারলেট পাখিটাকে এখানে বলা হয় আলতাপরি। ম্যালকম জিজ্ঞেস করলেন, এদের এই জঙ্গলে পাবো না? না স্যার, এত নিচুতে ওরা সাধারণত আসে না। ওদের দেখা পেতে আপনাকে যেতে হবে বক্সার জঙ্গলে। আচ্ছা, এবার আপনারা বিশ্রাম করুন। আমি দেখছি আর একটা ঘরের ব্যবস্থা কোনো মতে করা যায় কিনা। কয়েক পা এগিয়েই তিনি ঘুরে দাঁড়ালেন। আচ্ছা অর্জুনবাবু, আমি এখন একাই আছি। পাশের ঘরটা খালি পড়ে আছে, সেখানে থাকতে আপনার কি খুব অসুবিধে হবে? অর্জুন হাসল। মোটেই না, শুধু আমাকে একটা ফোন করতে হবে জলপাইগুড়িতে।
আমাদের এখানকার টেলিফোনটা কাল রাত্রে ঝড় হওয়ার পর থেকে কাজ করছে না। আপনাকে যেতে হবে লাটাগুড়িতে। ঠিক আছে, আমাদের গাড়ি যখন যাবে তখন খবর দেব। ভদ্রলোক চলে গেলেন। মেজর বললেন, আহ, দারুণ জায়গা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো গন্ডার দর্শন হয়ে যেতে পারে। ঠিক তখনই একটা সুমো গাড়ি বাংলোর চত্বরে ঢুকল, আর তা থেকে ছিটকে উঠল শব্দের ঝড়। গান বাজছে টেপ রেকর্ডারে, দুরন্ত ইংরেজি গান। মেজর হতভম্ব হয়ে তাকালেন। ম্যালকমের মুখে বিরক্তি ফুটে উঠল। গাড়ি থেকে যারা নামলো তারা বাঙালি, দুজন যুবক এবং দুজন যুবতী। নেমেই গাড়িটাকে পেছনে রেখে ড্রাইভারের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল তাদের ছবি তুলতে। ওই রকম নির্জন পরিবেশে অত জোরে গান বাজানো যে অপরাধ, সেটা ওরা বুঝতেই পারছে না। হঠাৎ ম্যালকম সাহেব জিজ্ঞেস করলেন, বক্সার ফরেস্ট কত দূরে? অর্জুনের দূরত্বটা জানা ছিল না। জয়ন্তী থেকে বক্সার যাওয়া যায় অন্তত ঘন্টা ৩-৪ লাগবে। সেটা জানাতেই ম্যালকম বললেন, ওখানে আমরা থাকার জায়গা পেতে পারি? অর্জুন বলল, নিশ্চয়ই, একটা ঘর তো পাবই, খালি থাকলে দুটোই পেয়ে যাব। দেন লেটস গো দেয়ার। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। কথাটা শুনে মেজর চোখ পাকালেন। বললেই হলো, এই বেটাদের একটু শিক্ষা দিলে গান বন্ধ করতে বাধ্য হবে। আমি দেখছি ব্যাপারটা। অর্জুন বাধা দিল, ম্যালকম ঠিকই বলেছেন। শুনলেন তো, বেশিরভাগ পাখি থাকে বক্সার জঙ্গলে, ওটা একটু উঁচুতে। এখানে থাকলে তো ওর কাজ তেমন হবে না। তাই আমাদের বক্সারে যাওয়াই ভালো। চলুন রেঞ্জারকে গিয়ে বলি উনি আমাদের সাহায্য করতে পারেন কিনা। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র দেখা গেল রেঞ্জার দ্রুত পায়ে এগিয়ে আসছেন। সুমো গাড়ির কাছে এসে তিনি কড়া গলায় বললেন, টেপটাকে বন্ধ করুন। একজন মহিলা প্রতিবাদ করলেন, কেন? এখানকার গাছপালা, জীবজন্তুরা শান্তিতে থাকতে চায়। এভাবে গান শুনতে ওরা অভ্যস্ত নয়। কিন্তু গান আমাদের ভালো লাগে, দ্বিতীয় মহিলা বললেন। বেশ তো ম্যাডাম, আপনারা এই জঙ্গলের বাইরে গিয়ে যত ইচ্ছে গান শুনুন। এখানে সর্বত্র সাইলেন্স শব্দটা লেখা রয়েছে, এবং তা জেনেও গান এত জোরে বাজানোটা অপরাধ, রেঞ্জার বললেন। একজন যুবক বাঁকা গলায় বলল, আপনি কাকে ধমকাচ্ছেন জানেন? ওর বাবা এমপি। রেঞ্জার বললেন, ওর বাবা যদি এই কাজ করতেন তাহলে তাকেও আমি আইনের কথা মনে করিয়ে দিতাম। অতএব বন্ধ হয়ে গেল গান। রেঞ্জার ফিরে যাচ্ছিলেন। অর্জুন দ্রুত পা চালিয়ে তাঁর কাছে গেল। আপনার সাহায্য দরকার। বলুন। আমরা এখনই বক্সার জঙ্গলে যেতে চাই। গাড়ির ব্যবস্থা হবে? এখানে তো গাড়ি পাওয়া মুশকিল। কোনো ট্যুরিস্ট যদি গাড়ি ভাড়া করে এসে ছেড়ে দেয় তাহলে। তাছাড়া বললাম তো, আমার ফোন কাজ করছে না যে লাটাগুড়ি অফিসকে বলবো। তাহলে যাব কি করে? আপনারা মাত্রই তো এলেন, আজই চলে যাবেন? ম্যালকম খুব বিরক্ত হয়েছেন ওদের দেখে। তাছাড়া উনি যে পাখির খোঁজে এসেছেন তা তো এই জঙ্গলে পাওয়া যাবে না। এখানে থাকলে শুধু সময় নষ্ট হবে, অর্জুন বলল। বেশ, তাহলে এক কাজ করুন, আমার ড্রাইভারকে বলছি আপনাদের চালসায় নামিয়ে দিয়ে আসতে। ওখানে আপনারা ভাড়ার গাড়ি পেয়ে যাবেন। খুব ভালো হয় তাহলে। রেঞ্জার শুধু গাড়ি দিলেন না, বক্সার জঙ্গলের রেঞ্জারকে খবর দেওয়ার জন্য ফোন নম্বরও লিখে দিলেন। চালসা থেকে ফোন করে দিলে ভদ্রলোক ওদের থাকার ব্যবস্থা করে রাখবেন। গরুমারা থেকে বেরিয়ে পিচের রাস্তা ধরে গাড়ি ছুটে যাচ্ছিল চালসার দিকে। দুপাশে ঘন জঙ্গল, গাড়ি যাচ্ছে বেশ কয়েকটা। ড্রাইভার জানালো গত সন্ধ্যায় এই পথে হাতির দল এসেছিল।
ঘন্টা দুয়েক সমস্ত গাড়ি থেমে গিয়েছিল নিরাপদ দূরত্বে। মেজর বললেন, গত সন্ধ্যায়? হ্যাঁ, এখন তো এক আধ পিস বেরোতে পারত। কি করতেন? অর্জুন জিজ্ঞেস করল। কি করতাম সেটা মুখে বলে কি হবে, বেরুলে করে দেখিয়ে দিতাম। বড় দিঘি রামসাইকে দুপাশে রেখে গাড়ি পৌঁছলো চালসার বাজারে। জিনিসপত্র নামিয়ে দিয়ে ফিরে গেল ড্রাইভার তার গাড়ি নিয়ে। আজ হাটবার নয়, কিছু দোকান রাস্তার পাশে। রাস্তাটাকে জাতীয় সড়ক বলা হয়। একটা জিপসি পাওয়া গেল। দৈনিক 600 টাকা ভাড়া, তেল দিতে হবে। মেজর তাকে যতদিন ইচ্ছে ততদিনের জন্য ভাড়া করলেন। এবার অর্জুন একটা এসটিডি বুথে ঢুকল। বক্সার রেঞ্জারকে পাওয়া গেল একবারেই। তিনি জানালেন অর্জুনদের আসার খবর পেয়েছেন তিনি। আজ ওরা পৌঁছবে জেনে 2টো ঘর রেখে দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন। দ্বিতীয় ফোনটা জলপাইগুড়িতে করল অর্জুন। মাকে সব কথা বলে জানালো কলকাতা থেকে তাপস দত্ত নামে এক ভদ্রলোক ফোন করবেন। তাকে বলতে হবে সোজা বক্সার ফরেস্ট বাংলোতে চলে আসতে। আলিপুরদুয়ারে কামরূপ এক্সপ্রেস বা তিস্তা তোরসা ট্রেনে পৌঁছে ট্যাক্সি নিতে হবে। আবার রাজা ভাতখাওয়া স্টেশন থেকে গেলে মাত্র 16 কিলোমিটার। মাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে অর্জুন টাকা দিল ছেলেটির হাতে। মিটার দেখে ছেলেটি ড্রয়ার টানল বাকিটা ফেরত দিতে। এই সময় লোকটি ভেতরে ঢুকে জিজ্ঞেস করল সে ফোন করতে পারবে কিনা। লোকটিকে দেখে অর্জুন বেশ অবাক হলো। তালগোলে এর কথা ভুলেই গিয়েছিল সে। গত সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে শেষবার দেখেছিল ওকে। অর্জুনকে টাকা ফেরত দিয়ে ছেলেটি জিজ্ঞেস করল, লোকাল না এসটিডি? লোকটি একটি কাগজ বের করে এগিয়ে দিল। লাইনটা আপনি ধরে দিন। ছেলেটি কাগজটি দেখে ডায়াল করতে লাগলো। এখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো অজুহাত নেই, অথচ এই লোকটি কোথায় ফোন করছে তা জানতে কৌতূহল হচ্ছিল খুব। ওর ডান হাতে যে ব্যাগটা রয়েছে তার মধ্যে কি আছে? অত বড় ব্যাগটা স্বচ্ছন্দে ধরে আছে লোকটা। এই সময় লোকটা বলল, না, মনে হচ্ছে লাইন খারাপ আছে। খারাপ আছে? লোকটা হঠাৎই কাউকে গালাগাল দিল। এপাশে ওপাশে তাকালো, তারপর জিজ্ঞেস করল, হাসি মারাটা কোথায়? হাসি মারা? সে তো অনেক দূর। যারা লোকটিকে চালসায় আসতে বলেছিল কোনো কারণে তারা পৌঁছতে পারেনি, সে কারণেই ফাঁপড়ে পড়েছে লোকটা। কিন্তু যার চালসায় আসার কথা সে হাসি মারার খোঁজ করছে কেন? তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি জিজ্ঞেস করল, কিছু বলবেন? এখানে হোটেল আছে? না, কেন? আমরা বাইরে থেকে এসেছি, ভাবছিলাম হোটেল থাকলে একটা দিন থেকেই যাই। না, নেই, তবে পিডব্লিউডির বাংলো, ফরেস্ট বাংলো আছে, খোঁজ নিন। এসব কি আর পাওয়া যাবে? তাহলে চলেই যাই রাজা ভাত খাওয়ায়। বলে বেরিয়ে এলো অর্জুন। রাজা ভাত খাওয়ার নামটা সে ইচ্ছে করেই বলেনি, হঠাৎই নামটা মাথায় এসে গেল। সম্ভবত একটু আগে মাকে বলেছে বলেই মনে এলো। মেজরদের খুঁজতে এদিক ওদিক তাকাতে অর্জুন অবাক। একটা ভাঙাচোরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মুখ উঁচু করে মেজর জিলিপি খাচ্ছেন। মুখ উঁচু করার কারণ যাতে জিলিপির রস তাঁর দাড়ি গোফে না লেগে যায়। মুখে পুরে চোখ বন্ধ করে খানিকটা চিবিয়ে তিনি ম্যালকমকে বললেন, আহ, অপূর্ব, ফ্যান্টাস্টিক। কোথায় লাগে তোমাদের ডোনার? ওহে চাঁদু, খেয়ে দেখো, জীবন ধন্য হয়ে যাবে। কথাগুলো ইংরেজিতে, কিন্তু মানেটা এই রকমই দাঁড়ায়। ম্যালকম মাথা নাড়ছিলেন। শেষ পর্যন্ত অর্জুনকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কখনো কখনো মেজরের কথার ওপর আমি আস্থা রাখতে পারি না। তুমি কি বলো, খাওয়া যেতে পারে? আপনার ব্লাড সুগার নেই তো? নো, নেই। অর্জুন দোকানদারকে বলল, দুজনকে একটা করে দিন।
সাহেব জিলিপি খাচ্ছে, বেশ ভিড় জমে গেল। জিলিপি খেয়ে ম্যালকম মুগ্ধ। বেশ কয়েকটা মুখে চালান করে দিলেন, দু চোখ বন্ধ রেখে। গলা দিয়ে নামিয়ে অর্জুনকে বললেন, এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেককে দুটো করে জিলিপি খাওয়ানো যাক। অর্জুন শোকেসের দিকে তাকিয়ে বলল, কুলোবে না, যারা পাবে না তারা আপনার ওপর রেগে যাবে। তার চেয়ে চলুন রওনা হওয়া যাক। দাম মিটিয়ে ওরা গাড়ির কাছে পৌঁছানো মাত্র অর্জুন দেখল তার টোপটি কাজে দিয়েছে। টেলিফোন বুথ থেকে বেরিয়ে নজর রাখছিল লোকটা। এবার এগিয়ে এলো সামনে। নমস্কার। মেজর বললেন, নমস্কার। আপনারা কি হাসিমারার ওদিকে যাচ্ছেন? লোকটি ব্যাগটা হাতেই রেখেছিল। হাসিমারা? হাঁসমারা বুঝতে পারি, হাসিমারা আবার কি রকম নাম? ডেঞ্জারাস জায়গা মনে হচ্ছে। ওহে তৃতীয় পাণ্ডব, আমরা ওখানে যাচ্ছি নাকি? মেজর জিজ্ঞেস করলেন উঁচু গলায়। অর্জুন লোকটিকে দেখল, তারপর মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনারা যদি আমাকে গাড়িতে একটু জায়গা দেন, আমার ওখানে যাওয়া দরকার। লোকটি খুব বিনীত ভঙ্গিতে নিবেদন করল। মেজর কিছু বলার আগেই অর্জুন বলল, উঠে পড়ুন, ব্যাগটাকে পেছনে রাখতে পারেন। না না, এটা কাছেই থাক। লোকটা হঠাৎ যেন সতর্ক হলো। ড্রাইভারের পাশে বসেছেন ম্যালকম। পেছনের আসনে অর্জুন, মেজর এবং লোকটি। গাড়ি চলতে শুরু করলে অর্জুন জিজ্ঞেস করল, হাসিমারার কোথায় যাবেন? আমি ঠিক জানি না। ওখানকার বাজারের বাস স্টপে আমার এক বন্ধু অপেক্ষা করবে। চালসায় থাকেন আপনি? না, কলকাতায়। আপনারা বোধহয় বেড়াতে এসেছেন? হ্যাঁ, জঙ্গল দেখতে, মেজর জবাবটা দিলেন। জঙ্গল? সেই জঙ্গল কি আর আছে? সব শেষ। কি করে থাকবে? মেজর খ্যাঁক করে উঠলেন। জঙ্গলে ঢুকে যদি টেপ রেকর্ডার চালানো হয় তাহলে জঙ্গল থাকবে? যেতে যেতে ম্যালকমকে জায়গাগুলোর নাম বলছিল অর্জুন। খুড়িয়ার মোড় থেকে যে রাস্তাটা বিন্দুর দিকে চলে গিয়েছে সেদিকে তাকিয়ে ম্যালকম বললেন, বিউটিফুল। দুপাশে ঘন জঙ্গলের মধ্যে পিচের রাস্তাটা যেন চুপচাপ ঘুমিয়ে রয়েছে। আপনি তো কলকাতা থেকে আজই দার্জিলিং মেলে এলেন, তাই না? অর্জুন আচমকা প্রশ্ন করল লোকটিকে। অবাক হয়ে তাকালো লোকটি। আপনি কি করে জানলেন? আমি মাঝে মাঝে ওরকম জেনে যাই। যেমন আপনি দুদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলেন। কি ঠিক কিনা? অর্জুন হাসল। আপনি? আপনি কে? লোকটির মুখে আতঙ্ক ফুটে উঠল। বিশেষ কেউ নই, মুখ দেখে মাঝে মধ্যে বলতে পারি। তবে আপনার শরীরে জলহস্তির গন্ধ পেলাম বলে চিড়িয়াখানার কথা বললাম। অর্জুন হাসল। ছুটন্ত গাড়িতে দু চোখ বন্ধ করে ঢুলছিলেন মেজর। এবার চোখ খুলে চেঁচিয়ে উঠলেন, হোয়াট? তুমি ওর গায়ে জলহস্তির গন্ধ পাচ্ছ? জোরে জোরে শ্বাস টেনে দুপাশে মাথা নাড়লেন। নো, আমি তো কিছু পাচ্ছি না। অদ্ভুত, তোমার এই সেন্সটা এতখানি ডেভেলপ করেছে, তা তো কখনো বলনি। লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। খুব অবাক হয়ে গিয়েছে সে। তার চিড়িয়াখানায় যাওয়ার কথা এই ছেলেটির জানার কথা নয়। সে জলহস্তির চৌবাচ্চার পাশে দাঁড়িয়েছিল, এ কথা ঠিক, কিন্তু সে তো অনেক লোক দাঁড়িয়ে দেখছিল। তাদের সবার গায়ে কি জলহস্তির গন্ধ লেগে আছে? আর জলে কাদায় যে প্রাণী ডুবেছিল তার গায়ের গন্ধ অনেক ওপরে রেলিংয়ের এপাশে দাঁড়ানো মানুষের শরীরে কি করে লাগবে? কিন্তু ছেলেটা যদি সত্যি তার গায়ে গন্ধ পেয়ে থাকে। অর্জুন ততক্ষণে মুখ ঘুরিয়ে নিয়ে ম্যালকমকে ডুয়ার্সের ভূগোল বোঝাচ্ছে। দুপাশে চায়ের গাছ, জঙ্গল, মাঝখানে পিচের মসৃণ রাস্তা, দেখতে বেশ চমৎকার। বেশ জোরে চলছে জিপসি। হঠাৎ ম্যালকম স্টপ স্টপ বলে চিৎকার করে উঠলেন। গাড়ি থামলো অনেকটা দূরে গিয়ে। দ্রুত ব্যাগ থেকে
একটা বাইনাকুলার বের করে গাড়ি থেকে নেমে কিছু খুঁজতে চেষ্টা করলেন ম্যালকম। মেজর বিরক্ত হলেন, আবার দেখলে। নিঃশব্দে ম্যালকম পেছন দিকে হেঁটে যাচ্ছিলেন, তার চোখে যন্ত্রটা ধরা। অর্জুন গাড়ি থেকে নেমে ওকে লক্ষ্য করছিল। এই সময় একটা বড় চেহারার নীল রঙের পাখি চা বাগানের সেট্রি থেকে উড়ে চলে গেল অনেক ভেতরে। পাখিটির লেজ বেশ লম্বা। ম্যালকম বাইনোকুলার নামিয়ে বললেন, ব্যাড লাক। ওটা নীলকণ্ঠ পাখি, অর্জুন বলল। নীলকণ্ঠ? রোলার বার্ড? নো, আমার তা মনে হয় না। খুব মিস করলাম। এই লোকটাকে বলো তো একটু আস্তে গাড়ি চালাতে, ম্যালকম বললেন। গাড়ির ভেতরে ব্যাগ নিয়ে বসে থাকা লোকটা খুব অবাক হয়ে গিয়েছিল। একে অর্জুনের ওইসব কথা, তার ওপর সাহেবের গাড়ি থামিয়ে পাখির সন্ধানে নেমে যাওয়া। সে তাল রাখতে পারছিল না। মেজরকে জিজ্ঞেস করল, এই সাহেব কি পাখি শিকার করেন? নো, পাখি দেখেন। সারা পৃথিবী ঘুরে যত রকমের পাখি আছে তাদের দেখে বেড়ান, শিকার টিকার করেন না, মেজর জবাব দিলেন। লোকটা হতভম্ব। শুধু পাখি দেখার জন্যে কেউ পয়সা খরচ করে ঘুরে বেড়ায়? এই দলটার লোকগুলো নির্ঘাত স্বাভাবিক নয়। গাড়ি চলতে শুরু করলে অর্জুন জিজ্ঞেস করল, আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হলো না। আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষের কোনো নাম থাকে না বুঝি? অর্জুন তাকালো। ও হ্যাঁ, সহদেব রায়। আমি অর্জুন। বেশ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। লোকটা ভাবল অর্জুন তাকে ঠাট্টা করে ওই নাম বলেছে। সে বলল, আপনি তো আমার গায়ের গন্ধ পেয়ে বলে দিলেন চিড়িয়াখানায় গিয়েছিলাম। কথাটা আমি বিশ্বাস করিনি, কারণ আমি 10 বছরের মধ্যে চিড়িয়াখানায় যাইনি। সহদেব হাসল। তাহলে ভুল হয়ে গেছে। যা হাওয়া দিচ্ছে, জঙ্গলের গন্ধ নাকে লেগেছে বোধহয়। কি যাতা বলছো অর্জুন? মেজর ধমকালেন। এই জঙ্গলে হাতি আছে কিনা সন্দেহ। তুমি জলহস্তির গন্ধ হাওয়ায় পেলে? মাথা খারাপ নাকি? ড্রাইভার বলল, নো স্যার, এই জঙ্গলে প্রচুর হাতি আছে, প্রায়ই ঝামেলা করে। সহদেব মজা পেল কথাটা শুনে। আপনারা কি আজই কলকাতা থেকে এলেন? হ্যাঁ, মেজর জবাব দিলেন। দার্জিলিং মেলে তো? সহদেবের আবার প্রশ্ন। ইয়েস। আমিও তো ওই ট্রেনে এসেছি, সহদেব বলল। কিন্তু আপনার বন্ধু কথা রাখেনি, অর্জুন বলল। আজ্ঞে? আপনার বন্ধুর কথা ছিল চালসায় আপনার জন্যে অপেক্ষা করবে। আপনি জানলেন কি করে? আবার মুখ শুকিয়ে গেল সহদেবের। মাঝে মাঝে মানুষের মুখ দেখে আমি মনের কথা বুঝতে পারি। আপনি যখন টেলিফোন বুথে গিয়েছিলেন তখন সেখানে আমি ছিলাম। লাইন না পেয়ে আপনি যখন খুব বিরক্ত হচ্ছিলেন তখন আপনার মুখের দিকে তাকাতেই খবরটা জানতে পারলাম। সত্যিই তো, অত দূর থেকে আসছেন, বন্ধুর সেটা খেয়াল রাখা উচিত ছিল। অর্জুন বেশ সমবেদনার সুর আনল গলায়। সহদেব মেজরের দিকে তাকালো। ব্যাপারটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না তার। মেজরের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, চোখ বন্ধ করে রয়েছেন। সহদেব বলল, আবার ভুল হলো। প্রথমে কথা হয়েছিল ও চালসায় থাকবে, পরে ঠিক হলো চালসায় ওকে না পেলে আমি যেন হাসিমারায় চলে যাই। সহদেব হাসল। আর কি পড়লেন বলুন? সব গোলমাল হয়ে যাচ্ছে যখন, তখন বলে কি লাভ হবে? তবু আমার মনে হচ্ছে আপনার একটুও ইচ্ছে ছিল না এদিকে আসার। কোনো কিছুর জন্যে বাধ্য হয়ে এসেছেন আপনি। কি ঠিক না ভুল? অর্জুন জিজ্ঞেস করল। মেজর চোখ তুললেন। বাবা তৃতীয় পাণ্ডব, তোমার কি বাজার খুব খারাপ যাচ্ছে? তাই তো মনে হয়, অর্জুন হাসল। যা বলছো তাই ভুল হচ্ছে। এতবার বলেছি এসব জায়গায় না পড়ে থেকে শহরে চলে যাও। ইচ্ছে করলে নিউ ইয়র্কেও আসতে পারো, তাতে বুদ্ধি আরও শার্প হবে।
কিন্তু কথাটাকে পাত্তা দিচ্ছ না তুমি। হুঁ। মেজর চোখ বন্ধ করলেন। সহদেবকে ছেড়ে ম্যালকমের সঙ্গে কথা শুরু করল অর্জুন। এই জায়গাটার নাম নাগরাকাটা, লক্ষ্মীপাড়া, বানারহাট, ওদিকে ভুটানে যাওয়ার রাস্তা, ইত্যাদি ইত্যাদি। বানারহাট ছাড়ার পর মেজরের কথায় গাড়ি দাঁড় করাতে হলো একটা ধাবার সামনে। ভদ্রলোকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ধাবার পাঞ্জাবি রান্নার মেনু শুনে মেজর যখন উল্লসিত, তখন ম্যালকমের মুখ শুকিয়ে গেছে। এই মশলা দেওয়া কালচে খাবারগুলো তিনি খেতে পারবেন না। ব্যাপারটা জেনে ধাবাওয়ালা আশ্বস্ত করল, নো প্রবলেম, ইউ লাইক চিকেন রোস্ট উইদাউট স্পাইস? লাইক, আই উইল গিভ ইউ। অর্জুন লক্ষ্য করছিল সহদেব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। মেজর এবং ম্যালকম ধাবার সামনে রাখা খাটিয়ায় আরাম করে বসলেন। অর্জুন চেঁচালো, সহদেব বাবু, এদিকে এসে বসুন, দাঁড়িয়ে কেন? দূরে দাঁড়ানো সহদেব হাত নাড়ল। ঠিক আছে, ঠিক আছে। মেজর নিচু গলায় বললেন, লোকটা নিরীহ, ওর পেছনে লেগো না। সহদেব ইচ্ছে থাকলেও গাড়ির কাছ থেকে নড়তে পারবে না, অর্জুন বলল। আবার তোমার স্টেটমেন্ট ভুল হয়ে যাবে। মেজর পকেট থেকে চ্যাপটা বোতল বের করে খানিকটা গলায় ঢাললেন। ধাবার এক কর্মী ব্যাপারটা দেখে এগিয়ে এলো। সাহেব, আপনি কি মদ খাচ্ছেন? এরকম প্রশ্ন শুনবেন বলে তৈরি ছিলেন না। হা হয়ে গেল তার মুখ। আমাদের নিয়ম হলো, এখানে মদ খেতে হলে এখান থেকেই কিনতে হবে। তাই? গুড, আমার জন্যে একটা ব্লু লেভেল হুইস্কি আনো। ব্লু লেভেল? লোকটা হতভম্ব। ইয়েস, ওইটাই আমার ব্র্যান্ড। লোকটা ভেতরে চলে গেল। সামনে হাইওয়ে, ওপাশে মাঠ, জঙ্গল, বেশ নির্জন জায়গা। হাইওয়ে দিয়ে মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে। ধাবাওয়ালা বেরিয়ে এলো। স্যার, নো ব্লু লেভেল। ইন্ডিয়ান হুইস্কি? নো। মেজর মাথা নাড়লেন প্রবলভাবে। এই সময় একটা সুমো গাড়ি রাস্তা ছেড়ে ছুটে এসে ব্রেক কষল। ধাবাওয়ালার মুখের চেহারা বদলে গেল। তিনজন লোক নেমে এলো গাড়ি থেকে। নেতা গোছের একজন জিজ্ঞেস করল, কোনো খবর পাচ্ছি না যে? স্যার, দেওয়ার মতো খবর পাইনি এখনো। বিয়ার নিয়ে আয়। প্রায় চোখের পলক ফেলতে না ফেলতে আগের লোকটি ভেতর থেকে 3টে বিয়ারের বোতল এনে ওদের হাতে ধরিয়ে দিল। তার ঢাকনা খুলে নেতা বলল, এরা কারা? খদ্দের, ওই জিপসিতে এসেছে। নেতা এবার তিনজনের মুখ দেখল। শেষ পর্যন্ত অর্জুনের দিকে তাকালো। কোথায় যাওয়া হচ্ছে? এই সাহেব কে? জয়ন্তী সাহেব আমাদের বন্ধু মানুষ, বেড়াতে এসেছেন। লোকটা মাথা নাড়ল। তারপর ড্রাইভারকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, তোর গাড়ি? জি। এই তিনজনকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, পরে উনি উঠেছেন। সহদেবকে দেখিয়ে দিলেন ড্রাইভার। এবার অর্জুনের দিকে তাকালো নেতা। একই দলে 4 জন? না, উনি হাসিমারায় যাবেন, লিফট চাইলেন। গাড়িতে জায়গা আছে তাই সঙ্গে নিয়ে নিলাম। আপনার আপত্তি আছে? অর্জুন হাসল। কোথায় থাকা হয়? লোকটির মুখ শক্ত হয়ে গেছে। জলপাইগুড়িতে, অর্জুন সহজ গলায় বলল। আচ্ছা, আমি যদি আপত্তি করি তাহলে মানবাজার থেকে বীরপাড়া পর্যন্ত সব কাজ বন্ধ থাকে। তুমি আমাকে চেনো না চাঁদু, তাই ওই গলায় কথা বললে। দ্বিতীয়বার যেন না শুনি। আমার নাম গোপাল রায়, রাজনীতি করি। তুমি যেভাবে কথা বলছো তাতে কিন্তু রাজনৈতিক কর্মী বলে মনে হচ্ছে না। এভাবে মাস্তানরাই কথা বলে। অর্জুনও তুমিতে নেমে এলো।